আশা করি সবাই দেখছেন ঈদ উল ফিতরের নামাজের পরে ডক্টর ইউনূসকে ঘিরে ধরে মানুষ এই কথা বলতেছিল। ইদানিং যখনই নির্বাচন দেওয়ার কোনো খবর আসে, ফেসবুকে স্যাড রিয়াকশন এবং কমেন্টে এই সরকারকে আরো বেশি সময় ধরে চেয়ে মানুষের আফসোস বেশ চোখে পড়ে। অথচ 2 মাস আগেও এই সরকারের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতা নিয়ে এই সরকারের উপরে মানুষ বেশ চরম রকমের খ্যাপা ছিল। আইন শৃঙ্খলা রক্ষায় এই অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা নিয়ে আমি আলাদা একটা ভিডিও বানাইছি। অনেক অ্যাক্টিভিস্ট, বুদ্ধিজীবী, রাজনীতিবিদরা ডক্টর ইউনূসের পরবর্তীতে 5 বছর ক্ষমতায় থাকা নিয়ে বিভিন্ন মতামত দিতেছেন। সার্জিস আলম ফেসবুকে একটা পোস্ট দেওয়ার পরে 5 বছরের আলাপটা বেশি করে সামনে আসে। পরে স্বরাষ্ট্র উপদেষ্টা যখন বললেন আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের থেকে ভালো হয়েছে, পুলিশের আস্থা থেকে হনে আমরা বলতেছিলাম আপনারা আরো 5 বছর থাকেন। তখন এই আলোচনা আরো জোরে সোরে শুরু হয়, কিন্তু বাস্তবতাটা এই ক্ষেত্রে ভিন্ন। ডক্টর ইউনূসের সরকার যে একটা অনির্বাচিত সরকার, নির্বাচনের মধ্য দিয়ে না আসা একটা সরকার, এইটা অনেকে চোখে আঙুল দিয়ে দেখাইতেছেন। আজকের ভিডিওতে মেইনলি আমরা আলোচনা করব একটা অনির্বাচিত সরকার মানেই কি একটা অজনপ্রিয় সরকার। এই অন্তর্বর্তীকালীন সরকারকে মানুষ বেশি বছরের জন্য কেন চাইতেছে, এখন পর্যন্ত তাদের ব্যর্থতা আর সফলতাগুলো মূল 3টা কোন কোন জায়গায়, আর ডক্টর ইউনূসের 5 বছর থাকা নিয়ে বিভিন্ন পক্ষের বিভিন্ন মানুষের মতামতগুলো আসলে কি কি, এই সবগুলা বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করা হবে। তো চলুন শুরু করা যাক। এই ভিডিওতে অ্যাফিলিয়েশনের জন্য বিসিএস অ্যাপ গুরু ক্লাবকে অনেক ধন্যবাদ জানাই। তাদের সম্পর্কে কথা হবে ভিডিওর পরবর্তী অংশে। প্রথমে চলেন দেখি ডক্টর ইউনূসের 5 বছর থাকতে হবে এই আলোচনাটা শুরু হয়েছে কোত্থেকে। অনেকগুলা সংস্কার প্রক্রিয়া নিয়ে ডক্টর ইউনূস আগাইতেছেন। এইটার জন্য অন্তত একটা বড় টাইম ফ্রেম বা সময় দরকার। এই জন্য ফেসবুকে অনেক জায়গাতেই এরকম কমেন্ট অনেকবারই চোখে পড়তো, ডক্টর ইউনূস যাতে লম্বা সময়ের জন্য থাকেন। তবে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম গত 29 মার্চ একটা ফেসবুক পোস্টে যখন বলেন, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন স্টেটসম্যানকে 5 বছরের জন্য বাংলাদেশের একটি নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে পাওয়ার আকাঙ্ক্ষা আমার আজীবন থাকবে। এই কথাটা যখন সামনে চলে আসে, তখন ডক্টর ইউনূসের এই 5 বছর থাকা নিয়ে আলোচনার পালে বেশ জোরে সোরে হাওয়া লাগে। এর প্রায় 12 দিন পরে 10ই এপ্রিল স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সুনামগঞ্জ সফরে যেয়ে সেই অমর বাণী দেন। সাধারণ মানুষ বলতেছে আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো। ওই রাস্তা থেকে হুনি মানুষ বলতেছে আপনারা আরো 5 বছর থাকেন। আমি জানি আমার মুখে আঞ্চলিক উচ্চারণটা শুনতে খুবই উইয়ার্ড লাগতেছে, মাফ করে দেন। এর 2 দিন পরে 12ই এপ্রিল ফরহাদ মজহারের আরেকটা কথা নিয়ে আলোচনা শুরু হয়। উনি বলছিলেন যখন কমিউনিটি সংগঠিত হয়, এলাকা নিজ পায়ে দাঁড়ায়, তখনই গণতান্ত্রিক রাষ্ট্রের জন্ম হয়। ভোট দিয়ে হয় না, ভোটে লুটেরা মাফিয়া শ্রেণী আসে। এইটা শুনে যে কেউ বলতে পারে তাইলে কি ভাই নির্বাচনের দরকার নাই? তবে অন্তর্বর্তীকালীন সরকার একটা ক্রিটিক্যাল মোমেন্টে ক্ষমতায় আসছে, তাদেরকে সংস্কার করার মতন যথেষ্ট সময় দেওয়া হইতেছে কিনা, এই দাবিটাও বা এই প্রশ্নটাও আসলে ফেলে দেওয়া যায় না। ভালো কথা, ওই একই অনুষ্ঠানে ফরহাদ মজহারের স্ত্রীও ছিলেন। উনি কিন্তু আবার এখন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা, উনার নাম ফরিদা আক্তার। উনি বলতেছেন আমরা অনির্বাচিত, এই কথা কে বলল? আমাদেরকে তো এ ছাত্ররা, জনতা, যারা নাকি এই পরিবর্তনটা এনে দিয়েছে, তারাই রাষ্ট্র গঠন করেছে, তারাই সরকার গঠন করেছে, তাদের দ্বারা নির্বাচিত আমরা। মানে এই অন্তর্বর্তীকালীন সরকারকে অনির্বাচিত সরকার যে ট্যাগটা দিয়ে ছুঁইরা ফালায় দেওয়ার চেষ্টা করা হয়, ওইটার এগেইনস্টে ফরিদ আক্তারের এই কথাটা কিন্তু খুবই শক্ত একটা যুক্তি খণ্ডন। তবুও ডেফিনেটলি কাগজে কলমে তো এটা নির্বাচন না, এটার এগেইনস্টে মানুষ কথা বলবেই। এইবার আবার ফিরি আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে। 15ই এপ্রিল তাকে আবার তার আগের যে বক্তব্য ওইটা নিয়ে জিজ্ঞেস করা হয়েছিল। উনি হাসতে হাসতে বলেন, জনগণ বলছে, আমি তো কিছুই বলি নেই। ওখানে আপনার সাংবাদিকরা ছিল, এরা শুনছে। তো সরকার তো বলেই দিছে ডিসেম্বর থেকে জুনের ভিতরে। আমার ওই তো ওটার বলার কোনো প্রশ্নই ওঠে না। কথা ঠিক, নির্বাচনের টাইম ফ্রেম সরকার বলে দিছে। ডক্টর ইউনূস কিন্তু একজন প্রধান উপদেষ্টার পাশাপাশি জাতীয় ঐকমত্য কমিশনের চেয়ারম্যানও। উনি গত 12 তারিখে এই কমিশনের অন্য 2 জন সদস্য আছে, একজন প্রফেসর আলী রিয়াজ আর একজন ডক্টর বদিউল আলম মজুমদার। উনাদের সাথে মিটিং করছেন, বলছেন সংস্কারের কাজগুলো যাতে দ্রুত শেষ করা হয়। নির্বাচন 2025-এর ডিসেম্বর থেকে 2026-এর জুন মাসের মধ্যে দিয়ে দেওয়া হবে। নির্বাচন নিয়ে যেহেতু কথা হইতেছে, আমি জানি আপনারা অনেকেই সামনে বিসিএস দিবেন,
দিবেন। আপনাদের বিসিএস জার্নিটাকে সহজ করতে পারে গুরু ক্লাব অ্যাপ। প্রতি ১০০ জন পরীক্ষার্থীর মধ্যে মাত্র ৪ জন বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা পাশ করতে পারে। আর সামনেই আসতেছে সেই ৪৭তম বিসিএস এর প্রিলিমিনারি। প্রায় ৩,৭৪,০০০ পরীক্ষার্থী হয়তো এই পরীক্ষায় অংশ নিবে। এই পরীক্ষার জন্য গুরু ক্লাব দিতে পারে আপনাকে প্রয়োজনীয় সকল সাপোর্ট। আর ডিজিটাল প্ল্যাটফর্ম হওয়ায় জিনিসগুলো শিখতেও বেশ মজার। যেমন ৪৭টি কার্ডে সাজানো হয়েছে ৪৭তম বিসিএস প্রিলিমিনারি অ্যাডভান্সড কোর্স, অ্যান্ড এই কোর্সটার নাম 47th প্রিলি কনফার্ম ইঞ্জিন। প্রতিটা কার্ডের মাধ্যমে আপনার প্রস্তুতি নিশ্চিত করা হবে। ধরেন আপনি একটা কার্ডে পাশ করলেন না, আপনি পরের স্টেপে যাইতে পারবেন না। মানে কোনো ফাঁকি ঝুঁকির সুযোগ নাই এখানে। যেহেতু এটা একটা অ্যাপ, আপনার মোবাইল ফোনে সবসময় থাকতেছে। বাসে করে জ্যামে আটকায় আছেন, আপনি কিন্তু অ্যাপটা ইউজ করতে পারবেন। বই খুলতে যে আইসামিটা আপনার লাগবে ওইটা এখানে নাই। গুরু ক্লাব অ্যাপ বলতে পারেন বিসিএস প্রিলি পরীক্ষার একটা অল ইন ওয়ান সমাধান, যেখানে আপনি পাচ্ছেন নিয়মিত প্র্যাকটিসের জন্য ফ্রি প্র্যাকটিস ফিচার। প্রতিটা প্রশ্নের উত্তর তো পাবেনই, সাথে পাবেন তার ব্যাখ্যা। এই অ্যাপে থাকবে প্রতিটা বিষয়ের জন্য গোছানো লার্নিং ম্যাটেরিয়াল এবং এক্সারসাইজ, ফুল সিলেবাস কভার করা মডেল টেস্ট, এক্সাম হিস্ট্রি এবং ভুলগুলো রিভিশন করার সুযোগ। পাশাপাশি রয়েছে বাংলাদেশের এবং আন্তর্জাতিক অঙ্গনের সাম্প্রতিক তথ্য ভান্ডার এবং ১০ম থেকে ৪৬তম বিসিএস এর প্রশ্ন ব্যাংক, যা আপনাকে প্রশ্নের ধরন এবং গুরুত্বপূর্ণ টপিক সম্পর্কে স্পষ্ট ধারণা দিবে। গুরু ক্লাব অ্যাপ ডাউনলোড করার লিংক আমি ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে দিয়ে রাখছি। আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে চেক করতে পারেন। এতক্ষণ গেল নির্বাচন নিয়ে কে কি বলতেছে এই আলোচনা। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, একটা অনির্বাচিত সরকার মানেই কি একটা অজনপ্রিয় সরকার? সব সময় কিন্তু না। একদম রিসেন্টলি কিছুদিন আগেই সিরিয়াতে সংবিধান বাতিল করে ৫ বছরের জন্য একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে। টাইমটা খেয়াল করেন, ৫ বছরের জন্য। সিরিয়াতে অলরেডি এটা হইল। এর আগে আরব বসন্তের ঠিক পরপর ওই রিজিয়নের অনেক দেশে এইরকম অন্তর্বর্তীকালীন সরকার আসছে। বাংলাদেশের ইতিহাসের দিকে যদি তাকান, শেখ হাসিনার আমল বাদ দিলেও বাংলাদেশ ইতিহাসে কয়েকবারই অনির্বাচিত সরকারের অধীনে ছিল। জিয়াউর রহমানের শাসনামলেরই প্রথম পার্টটা খেয়াল করেন। ৭ নভেম্বরের বিপ্লবের পরে উনি কিন্তু হঠাৎ করে ক্ষমতার কেন্দ্রে চলে আসেন। তখন আবু সাদাত মোহাম্মদ সায়েম ছিলেন রাষ্ট্রপতি, কিন্তু দেশে তো তখন মার্শাল ল। এইখানে আর্মি চিফ এবং প্রধান সামরিক আইন প্রশাসক হিসেবে থাকা জিয়াউর রহমানই মূলত রাষ্ট্রের প্রধান ব্যক্তি ছিলেন। এইটা চলছে ১৯৭৭ সালের ২১শে এপ্রিল পর্যন্ত। ওই দিন রাষ্ট্রপতি সায়েম অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেন আর জিয়াউর রহমান রাষ্ট্রপতি হন। এরপরে তো গণভোট, সংসদ নির্বাচন সবই হয়েছিল, কিন্তু রাষ্ট্রপ্রধান কিন্তু চেঞ্জ হয় নাই। তার মানে জিয়াউর রহমানের শাসনামলের প্রথম ভাগটাতে উনি কিন্তু অনির্বাচিতই ছিলেন, এবং তার শাসনামলে বাংলাদেশের অনেক মানুষের কাছেই উনার সরকার বেশ জনপ্রিয়ও ছিল। এইখান থেকে বোঝা যায় অনির্বাচিত সরকার মানে যে অজনপ্রিয় সরকার হবে এমনটা না। তবে এইখানে বুঝতে হবে জিয়াউর রহমানের শাসনামল নিয়ে কিন্তু বাংলাদেশের অনেক মানুষের অনেক অভিযোগও আছে, তার অনেক দুর্নামও আছে। জিয়াউর রহমানের পরে আসা অনির্বাচিত এরশাদের সরকারও কিন্তু এই বেনিফিটটা পাইছে। এরশাদের টাইমে অনেক আন্দোলন হইছে, অনেক রক্ত ঝরছে, কিন্তু তারপরেও বাংলাদেশের একটা অংশের মানুষের কাছে তার জনপ্রিয়তা কিন্তু ছিল তুঙ্গে। ১/১১ যে অনির্বাচিত সরকার ছিল সেটাও কিন্তু প্রচুর জনপ্রিয়তা নিয়েই আসছিল। যদিও সময়ের সাথে সাথে সেই জনপ্রিয়তা কমছে, কিন্তু অনেকেই এখন এই সরকারের কথা স্মরণ করে। আমাদের দেশীয় এক্সাম্পলগুলো থেকেই আমরা দেখতেছি অনির্বাচিত সরকার মানেই অজনপ্রিয় সরকার, ব্যাপারটা এইরকম না। বাংলাদেশের বাইরেও এরকম অনেক দেশের এক্সাম্পল আছে। সিঙ্গাপুরের লি কুয়ান ইউ ৩১ বছর দেশ শাসন করছেন। উনি কিন্তু তথাকথিত নির্বাচিত ছিলেন না, কিন্তু বিধ্বস্ত সেই সিঙ্গাপুর এখন কোন জায়গায় অবস্থান করতেছে একবার খেয়াল করেন। সিঙ্গাপুরের এই লি কুয়ান ইউ, দক্ষিণ কোরিয়ার পার্ক চুং হি সহ এমন বেশ কিছু উদাহরণ পুরো বিশ্বেই ছড়ায় আছে। তবে হ্যাঁ, এটাই মানতে হবে, একটা গণতান্ত্রিক দেশে একটা নির্বাচিত সরকারই হচ্ছে আমাদের বেস্ট চয়েস। এইবার একটু আলোচনা করা দরকার এই অন্তর্বর্তীকালীন সরকার বা যে ইউসুফ সরকার বলে, এই ইউসুফ সরকারের ব্যর্থতাগুলো আসলে কোন জায়গায়। দেখেন, অন্তর্বর্তীকালীন সরকারের মেইন এজেন্ডার মধ্যে কিন্তু থাকা উচিত ছিল জুলাই আগস্টের যেই গণ হয়েছে সেটার বিচার করা আর এই নষ্ট হওয়া সিস্টেমের সংস্কার করা। কিন্তু দুঃখজনকভাবে আমরা এইটার বাস্তবায়ন দেখতে পারি নাই এখনো। শেখ হাসিনাকে এখনো দেশে আনা সম্ভব হয় নাই। তাই মদত দেওয়া বড় বড় মাথাগুলা এখন কলকাতা, লন্ডন, নিউ ইয়র্ক সহ অনেক জায়গাতে বিলাসী জীবনযাপন কাটাইতেছে। যে অল্প কয়েকজনকে ধরা হয়েছে তাদেরও চোখে মুখে অনুশোচনার কোনো ছাপ নাই। পলক তো এখনো জয় বাংলা বলে আগে বারো এই স্লোগান দিতেছে। আদালতে দাঁড়ায় ইনু বলতেছেন দিন আমাদেরও আসবে। তবে কিছু মামলার বিচারের কাজ নাকি দ্রুতই শুরু হবে। আইসিটির চিফ প্রসিকিউটর জানাইছেন যে হাসিনার বিরুদ্ধে একটা সহ মোট 4টা মামলার তদন্ত শেষ পর্যায়ে আছে। তদন্ত প্রতিবেদন দাখিলের ট্রাইব্যুনাল তা গ্রহণ করলে মামলার
আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু হবে, তারপর রায় হবে। তবে এই প্রসেসটাতেও যে বেশ সময় লাগবে এইটা বোঝা যাইতেছে। জুলাই আগস্টের অনেক আহতরা ঠিক মতন চিকিৎসা পান নাই, এই ব্যাপারে বেশ বড় একটা অভিযোগ আছে এই সরকারের বিরুদ্ধে। বাকি থাকে যে সংস্কার প্রক্রিয়া, এইটাও এখনো ভিজিবল হয় নাই। এই সরকারের বয়স এখন 8 মাস, সব দলের মতামত নিতে চায় একটা মিডল গ্রাউন্ডে এখনো পৌঁছানো সম্ভব হয় নাই। কোন সংস্কার একটা দল চাইতেছে, আরেক দল চায় না, কেউ কেউ নিমরাজি হয়। সেই দিনই বিএনপি জানাইতেছে তারা ঐকমত্য কমিশনের দেওয়া 66টা সংস্কার প্রস্তাবের মধ্যে 25টায় রাজি, 25টায় আংশিক মত দিছে, আর 16টায় রাজি না। এই দায়টা রাজনৈতিক দলগুলোর থাকলেও সরকার কিন্তু এখানে দায় মুক্ত না। তাদের ক্ষমতা আছে, দায়িত্বটাও আছে, কিন্তু তারপরেও সংস্কারটা হয় নাই এখন পর্যন্ত। এইটাকে ডেফিনিটলি একটা ব্যর্থতা বলা যায়। এতক্ষণ যেহেতু ব্যর্থতা নিয়ে কথা বলছি, এইবার আসেন এই সরকারের সফলতাগুলা কোন জায়গায় এবং কেন এক্স্যাক্টলি এখন মানুষ ডক্টর ইউনূসকে লম্বা সময়ের জন্য ক্ষমতায় চাইতেছে। মাঝখানে ফেব্রুয়ারিতে আইন শৃঙ্খলার পরিস্থিতি প্রচন্ড খারাপ অবস্থায় গেছিল। এমনিতেও বাংলাদেশ যে খুব স্বর্গ ছিল সবসময় এমন না, আর এখনো যে পরিস্থিতি খুব ভালো হয়ে গেছে ব্যাপারটা এরকম বলা যাবে না। তবে ফেব্রুয়ারির পরিস্থিতির তুলনায় উন্নতি চোখে পড়ছে। এই কারণে মানুষের প্যানিকটা কমছে। আর এরপরেই আসছে রমজান মাস, যেটা এই সরকারের খুব পক্ষে গেছে। একটা বড় কারণ বিদ্যুতের সরবরাহ ভালো রাখা। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিপিডিবি হিসাব অনুযায়ী রমজানে বিদ্যুতের ব্যবহার 2 থেকে 3,000 মেগাওয়াটের মতো বাড়ছিল। চেষ্টা করা হয়েছে সেহরি, তারাবি, ইফতারের সময়গুলোতে যাতে লোডশেডিং যথেষ্ট কম রাখা যায়। আর এই কারণে শুরুতেই এলএনজি, কয়লা, ফার্নেস অয়েলের আমদানির জন্য টাকার সাপ্লাই নিশ্চিত করা হয়। বাংলাদেশ ব্যাংক গভর্নর অর্থ উপদেষ্টার সাথে বৈঠক করার পরে বিদ্যুৎ উপদেষ্টা আশ্বাস দেন যান্ত্রিক ত্রুটি ছাড়া রমজানে লোডশেডিং হবে না। আর সেকেন্ডলি, দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখা। খেজুর, ছোলা, ডাল, চিনি, পেঁয়াজ, রসুন, অন্যান্য মশলা, সবজি, মাংস আগে যেরকম রমজান আসলেই এগুলার প্রাইসে একটা লাফ দিত, এইটা এবার ওরা করতে পারে নাই। সরকারের বিভিন্ন সংস্থা মিলে একসাথে বাজার তদারকি করছে, তাই যেই সিন্ডিকেট গুলা বাজারে সক্রিয় ছিল ওরা কাঁচা মরিচ কিংবা বেগুন এইসবের মতন জিনিসের দাম বাড়াইতে পারে না। এই দুইটা একদম বেসিক জিনিস ছিল যেটা আমাদের ডে টু ডে লাইফকে একদম ডাইরেক্টলি এফেক্ট করে। তবে মার্চ মাসে ডক্টর ইউনূস আন্তর্জাতিকভাবে দুইটা চমক দেখান। জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে আসেন, চাইলে এসি রুমে বসে মিটিং আর কনফারেন্স করে শেষ করা যেত, কিন্তু উনারা একসাথে গেলেন কক্সবাজারে, সাদা পাঞ্জাবি পরে ইফতার করলেন প্রায় 1 লক্ষ রোহিঙ্গার সাথে। পুরা সময় তার সাথে ছিলেন ডক্টর ইউনূস। রোহিঙ্গাদের উদ্দেশ্যে বক্তৃতা দেওয়ার সময় চাটগায়া ভাষায় কথা বলেন ডক্টর ইউনূস। রোহিঙ্গাদেরকে উনি মেহমান বলে সম্বোধন করেন। ইদাইলে আরা ব্যাগুন যায়, দাদা দাদির খবর জিয়ারত করি, নানা নানির খবর জিয়ারত করি, আত্মীয় স্বজনের খবর জিয়ারত করি। এই মানুষগুন এর আইগারে ইটেন গরিবদে এই সুযোগ কান ফাইতো না, ইটার খবর জিয়ারত করিবার কোনো সুযোগ নাই। আজকে যখন তানে সামনে পাইও টানে ওর একটা দাওয়াত দিবেন কি লাই সাম্যর বছর ঈদের সময় যেন অনার বাড়ির মিতে তাই এই ইউনিটি একত্র এবং দাদা দাদির খবরের খাসা তাইয়ারে অনেক তার সম্বর্ধনা দেন। তাই আনা বাড়ি ফিরে আসি। এই পুরো জিনিসটা এই সরকারের ব্যাপারে মানুষের মধ্যে বেশ ভালো একটা পজিটিভ ভাইব তৈরি করে। পরবর্তী পয়েন্ট, ঈদের আগে প্রধান উপদেষ্টা যান চীন সফর করতে। ডক্টর ইউনূস পশ্চিমা দেশগুলোতে বেশ জনপ্রিয়, নোবেল পুরস্কার পাইছেন, এটা সবাই জানেন। তবে চীনেও যে উনার একটা আলাদা জনপ্রিয়তা আছে এইটা আগে কেউ জানতো না। উনি কিন্তু প্রথমেই বেইজিং এ যান নাই, উনি গেছেন হাইনান প্রদেশে। একসময় যে উনি হাইনানের প্রাদেশিক সরকারের উপদেষ্টা ছিলেন আর ওইখানে তার একটা পপুলারিটি আছে, এইটা আমাদের দেশের মানুষ নতুন করে জানতে পারে। পরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে তো বৈঠক হয়। কুনমিং এ বাংলাদেশের রোগীদের জন্য ডেডিকেটেড হাসপাতাল, যাতে ভারতে আর নির্ভরশীল হয়ে থাকা না লাগে, চিকিৎসা নিতে চীনেও যাওয়া যায়। সাথে চট্টগ্রাম থেকে সরাসরি ফ্লাইট চালু করে সেখানে যাওয়ার আলোচনা। এর সাথে $2.1 বিলিয়ন বিনিয়োগ, ঋণ, অনুদান দেওয়ার প্রতিশ্রুতি দেয় চায়না। সাথে তিস্তা প্রকল্পে তাদের আমন্ত্রণ জানানো হয়। এই সবগুলা খবরই কিন্তু মিডিয়ায় তখন বেশ ট্রেন্ডিং এ ছিল, ইভেন সোশ্যাল মিডিয়াতেও। এরপরে বাংলাদেশের যে বিনিয়োগ সম্মেলনটা হয়, ওইখানে আশিক চৌধুরীর প্রেজেন্টেশন নিয়ে তো আপনারা সবাই দেখছেন কি রকম ক্রেজ তৈরি হয়েছিল বাংলাদেশের ফেসবুকে। এন্ড বিনিয়োগ সম্মেলনে যে বিনিয়োগগুলো আনার পরিকল্পনা দেওয়া হয়েছে, এটা যদি আসলেই সফল হয় বাংলাদেশের চেহারা পুরাপুরি ভাবে বদলায় যাবে, এটা তো আপনারা সবাই বুঝতেছেন। এই ছিল ব্যাখ্যা কেন সেই ফেব্রুয়ারিতেই জনপ্রিয়তা এত কম থাকার পরেও এইটা থেকে রিকভার্ড হয়ে এই অন্তর্বর্তীকালীন সরকারের জনপ্রিয়তা এই মুহূর্তে এতটাই উপরে পৌঁছাইছে যে অনেক মানুষ এখন এই সরকারকে হয়তো 5 বছর কিংবা একটা লম্বা সময়ের জন্য চাইতেছে। তার ব্যাখ্যা আমি এই পুরো জিনিসটাই নিউট্রাল বা নিরপেক্ষ একটা টোন রাখার জন্য প্রথমে সরকারের ব্যর্থতাগুলোও বলছি, পরে সরকারের সফলতাগুলো সম্পর্কে আলাদাভাবে আলোচনা করলাম, যাতে দুই পক্ষই আপনারা বুঝতে পারেন। এইবার আলোচনা করা দরকার বাংলাদেশের কোন এন্টিটি আসলে নির্বাচনের ব্যাপারে কি চায়। 4টা এন্টিটি এইখানে: বর্তমান সরকার, বিএনপি,
জামায়াতে ইসলামী বাংলাদেশ এবং জাতীয় নাগরিক পার্টি। চলেন প্রথমে দেখি বর্তমান সরকার কি বলে। প্রধান উপদেষ্টা তো জাতীয় ঐকমত্য কমিশনের চেয়ারম্যানও। আগেই বলছি 2025-এর ডিসেম্বর থেকে 2026-এর জুনের মধ্যে নির্বাচন দেওয়ার কথা বলা হয়েছে। এইদিকে নির্বাচন কমিশন থেকে বলা হইতেছে তারা সামনের ডিসেম্বর মাসকে টার্গেট করে আগাইতেছে। এই ব্যাপারে নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, রিপিটেডলি ঘোষিত যে টাইমলাইন, সেই টাইমলাইনকে ঘিরেই আমরা এগোচ্ছি, সেটি হচ্ছে ডিসেম্বর। জুন জুলাই মাসের মধ্যে এই সংক্রান্ত কর্মপরিকল্পনা প্রকাশ করা হবে বলে উনি জানান। দলের নিবন্ধনের কাজ চলতেছে, সাথে সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাস এবং ভোটার তালিকা দেওয়ার কাজও এই মুহূর্তে চলমান। তার মানে নির্বাচন কমিশন একটা সার্টেইন পেস বা গতিতে কিন্তু আগাইতেছে। এইবার আসা যাক রাজনৈতিক দলগুলোর ব্যাপারে। বিএনপির কথা তো আপনারা সবাই জানেন। এই মুহূর্তে নির্বাচন সবচেয়ে বেশি চায় যে রাজনৈতিক দলগুলা, তার মধ্যে এক নম্বরে বিএনপি থাকবেই। 16 এপ্রিল তারা প্রধান উপদেষ্টার সাথে দেখা করেন। এরপর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রধান উপদেষ্টা নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ জানাননি। তিনি ডিসেম্বর থেকে জুন মাসের মধ্যে নির্বাচনের কথা বলেছেন। আমরা এই কথাটা পরিষ্কার করে বলেছি যে আওয়ার কাট আউট টাইম ইজ ডিসেম্বর। ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে দেশের রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক পরিস্থিতি আরো খারাপের দিকে যাবে। 4-5 মাসের মধ্যে দেশের পরিস্থিতি এমন কোন জায়গায় যাবে যে এটাকে আর কন্ট্রোল করা যাবে না বা খারাপের দিকে যাবে, এইটার ব্যাখ্যা আমার কাছে নাই। তবে বিএনপি ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চাইতেছে, এটা ওদের ব্যাখ্যা থেকেই পরিষ্কার। জামায়াতে ইসলামী বাংলাদেশ ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় না, তবে তারা চায় আগামী রমজানের আগেই যাতে নির্বাচন হয়ে যায়। তবে নির্বাচনের আগে তাদের দাবিগুলোর ব্যাপারে কথা বলছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। দাবিগুলো হইল, মৌলিক কিছু সংস্কার ভিজিবল হইতে হবে। 2, গণহত্যাকারীদের বিচার করতে হবে। রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক সম্মানবোধ নিশ্চিত করতে হবে যাতে নির্বাচনের ফলাফল দেখে কেউ দোষারোপ না করে। 18 তারিখ দলটার সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলতেছেন, পর্যাপ্ত সংস্কার এবং হাসিনার বিচার সম্পন্ন করে জাতীয় নির্বাচন দিলে আমরা সেই নির্বাচনে অংশ নিতে প্রস্তুত। নির্বাচনে আমাদের অবস্থান নিয়ে অনেকে ভুল বোঝার চেষ্টা করছেন। সরকার বলেছে নির্বাচন 26শে জুন অথবা 25শে ডিসেম্বর। আপনি যে সময় বলেন নির্বাচন করেন, কিন্তু প্রো ভায়োলেন্স 14, 18 ও 24-এর মতো নির্বাচন হলে এদেশের মানুষ মেনে নিবে না। এরপরে আসে নতুন দল জাতীয় নাগরিক পার্টি। তাদেরও 3টা দাবি আছে। রাষ্ট্রীয় কাঠামোর সংস্কার, জুলাই গণহত্যার বিচার এবং গণপরিষদ নির্বাচন। প্রথম দুইটা তো জামায়াতের সাথে মিলতেছে অনেকটা। 3 নম্বর দাবিটাই ইউনিক, গণপরিষদ নির্বাচন। গণপরিষদ নির্বাচন করা হইলে এরপর ওই সংসদের মাধ্যমে সংবিধান সংস্কার করার দাবি তাদের। এই দাবিটা আর কোনো বড় দলই তেমন করে নাই। এই কারণে এমন নির্বাচন হওয়ার চান্স খুব কম বলেই মনে হইতেছে। তবে তারা দ্রুত নির্বাচনের ব্যাপারে এখন একটু চিন্তিত, কারণ তাদের মতে প্রশাসন এখন বিএনপির হয়ে কাজ করতেছে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এই ব্যাপারে বলেন, বর্তমান সময়ে যে মাঠ প্রশাসন রয়েছে, সেই মাঠ প্রশাসন আমাদের কাছে মনে হয়েছে নিরপেক্ষ আচরণ করছে না। বিভিন্ন জায়গায় জাতীয় নাগরিক পার্টির নেতা কর্মীদের উপর হামলা চলছে, সেই জায়গায় প্রশাসনকে নিশ্চুপ ভূমিকা পালন করতে দেখছি। আর নির্বাচনের সময় স্পষ্ট করে না জানানোর ঘটনার ব্যাপারে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্থা শারমিন ফেসবুক পোস্টে বলছেন যে একটি দলকে সন্তুষ্ট করার জন্য যদি প্রধান উপদেষ্টা নির্বাচনের সুনির্দিষ্ট সময় বলতেন, তাহলে এর বাইরের সব রাজনৈতিক দল ও পক্ষ অসন্তুষ্ট হতো। এক বাক্যে কে নির্বাচন চাইতেছে কে নির্বাচন চাইতেছে না এটা বলা খুব টাফ। এক একটা রাজনৈতিক দলের বক্তব্যের মধ্যে অনেকগুলা অ্যাঙ্গেল আছে। যদি আপনি এক বাক্যে বলেন দেন অন্য অ্যাঙ্গেলগুলো নিয়ে কিন্তু ঝামেলা শুরু হবে। কারণ আমি একটা বাক্য একটা ফ্রেজে তাদের মতামত আমি বলতেছি না। যাই হোক, পুরো ভিডিওতে আমি এটাই ব্যাখ্যা করার চেষ্টা করলাম ডক্টর ইউনূসকে যে 5 বছর থাকতে হবে, এই ন্যারেটিভটার উত্থান আসলে কিভাবে শুরু হয়েছে এন্ড এইটা ম্যাস পিপল, জনগণের মধ্যে কিভাবে ব্যাপক একটা সাড়া ফেলাইতে সক্ষম হয়েছে। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে। এরকম আরো ভিডিও যদি দেখতে চান, আপনারা এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে কখনোই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।